হ্যালো, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব 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 ভালো আছো। তোমাদের সকলকে অর্ণব ক্রিয়েটিভ ব্লগের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত নতুন একটি ব্লগে। আজকে তোমাদের আমি ক্লাস 11-এর কর্তার ভূত গল্পটি আলোচনা করে শোনাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তোমাদের কর্তার ভূত। আমি আজকে যেটা আলোচনা করব তোমাদের কর্তার ভূত গল্পের যে মূল কয়েকটা চরিত্র এবং কর্তার ভূত গল্পের প্রকাশকাল এবং কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে অর্থাৎ উৎসটা এবং বিষয় সংক্ষেপ ও নামকরণটা খুব সহজ সরল ভাষায় বলছি। যারা ক্লাস 11-এ পড়ছে তাদের তো কাজে লাগবেই, পাশাপাশি যারা বাংলা এসএলএসটি পরীক্ষা দেবে তাদেরও কাজে লাগবে। ঠিক আছে, আমি সেই হিসাবে এটা বলছি। কর্তার ভূত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমরা সকলেই জানি। ঠিক আছে, তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমি ব্লগে আমার আছে, দেখে নেবে। রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে দুটো ব্লগ আছে, তার জীবন সম্পর্কে, লেখক হিসাবে তার অবদান সব কিছুই আছে, তোমরা দেখে নেবে কবি পরিচিতিটা, লেখক পরিচিতিটা। তাহলে তোমাদের শুরু করছি কর্তার ভূত। কর্তার ভূত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তোমাদের কর্তার ভূত এইটির প্রকাশকাল হচ্ছে 1326 বঙ্গাব্দে প্রবাসী পত্রিকার শ্রাবণ সংখ্যায় প্রকাশিত হয়। আর এই কর্তার ভূতটা হচ্ছে মূল গ্রন্থ লিপিকা লিপিকা থেকে নেওয়া হয়েছে। লিপিকা মূল গ্রন্থটার নাম হচ্ছে লিপিকা। এরপর তোমাদের এই কর্তার ভূত গল্পের যে চরিত্রগুলো আলোচনা করছি। কী কী চরিত্র আছে দেখে নাও, যাতে তোমাদের পড়তে বুঝতে সুবিধা হয় এবং ভালো লাগে পড়তে। কর্তার ভূত গল্পে মোট চরিত্র আছে 9টি চরিত্র রয়েছে। এরপর চরিত্রগুলো একটু বিশ্লেষণ করছি। প্রথমে আছে কর্তা। কর্তা হলো প্রাণহীন নিয়মতন্ত্রের প্রতীক রূপে একটা চরিত্র। প্রাণহীন নিয়মতন্ত্রের প্রতীক। আর কি আছে না, ভূতগ্রস্ত দেশের লোক, অর্থাৎ চিরাচরিত প্রথার অন্ধ অনুগামী ব্যক্তিরা। আর আছে তত্ত্বজ্ঞানী। তত্ত্বজ্ঞানী হচ্ছে আদিম সংস্কারের রক্ষক, নিয়মনিষ্ঠ শাসনতন্ত্রের ধারক এবং বাহক। আর আছে জেলখানার দারোগা, হচ্ছে অত্যাচারী মানুষ। আর ওঝা হচ্ছে ভণ্ড নেতা। পেয়াদা হচ্ছে রাস্তায় ঘোরে এবং খাজনা চায়। আর অর্বাচীন হচ্ছে উদ্ধত্ত শাসনতন্ত্রের অবসান চায়। ঘুমপাড়ানি মাসিপিসি হচ্ছে সুবিধাভোগী মধ্যবিত্ত সম্প্রদায়, সমাজের সুবিধাভোগী মধ্যবিত্ত সম্প্রদায়। আর আছে দুটো একটা মানুষ, অর্থাৎ মাত্রা ছাড়া শাসনেও প্রতিবাদী হতে সাহস করে না। এই চরিত্রগুলি রয়েছে তোমাদের এই গল্পের মধ্যে। এরপর আমি শুরু করছি তোমাদের এই কর্তার ভূত যে গল্পটা, তোমাদের এটা হচ্ছে উৎসটা। কি না, 1922 ইংরেজি বলছি, 1922 খ্রিস্টাব্দের 17ই আগস্ট প্রকাশিত লিপিকা গ্রন্থটি প্রকাশক অপূর্ব কৃষ্ণ বসু নিজের খরচে ছাপিয়ে বিশ্বভারতীকে উপহার দেন। 1329 বঙ্গাব্দের 18ই আষাঢ় রবীন্দ্রনাথ প্রশান্তচন্দ্র মহালম্বিসকে লেখেন এবং মণিলালরা এক লিপিকা অর্থাৎ কথিকা ছাপানো নিয়ে আমার আয়ু শোধ করে দিলে, তিনি এটা লিখেছিলেন। এ থেকে বোঝা যায় গ্রন্থটি আসলে কথিকার আকারে লেখা। এটি গদ্যে লেখা হলেও গদ্য কবিতা কিংবা কারো কারো মতে গল্পিকা, কিন্তু এর কোনো রচনাই ছোট গল্প নয়। লিপিকার 3য় পর্যায়ের 2 নম্বর রচনা আলোচ্য কর্তার ভূত। লিপিকা গ্রন্থ থেকে গৃহীত কর্তার ভূত রচনাটি 1326 বঙ্গাব্দের শ্রাবণ সংখ্যা প্রবাসীতে প্রকাশিত হয়েছিল। এই উৎস, এটা হচ্ছে তোমাদের কর্তার ভূত যে রচনা, এটা উৎসটা তোমাদের শেয়ার করলাম। পরীক্ষা কোশ্চেন আসে এখান থেকে। এরপর বিষয় সংক্ষেপটা আমি খুব সংক্ষিপ্ত আকারে এবং সহজ সরল ভাষায় আলোচনা করছি। তোমাদের কর্তার ভূত যে রচনার মূল বিষয়বস্তুটা বা বিষয় সংক্ষেপটা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি সমাজ রাজনৈতিক রূপক কাহিনী হল আলোচ্য কর্তার ভূত পাঠ্যাংশটি। রূপক গল্পের নিয়মানুসারে এখানে বাইরে একটি আপাত গল্পের বাতাবরণ তৈরি হলেও ভিতরে রয়েছে একটি বৃহত্তর বক্তব্য। আধুনিক যুক্তিবাদী উদার মনোভাবাপন্ন রবীন্দ্রনাথ ঠাকুর এখানে প্রচলিত প্রথা এবং অতীতের অন্ধ অনুগমনকে আক্রমণ করেছেন।
অতীতের প্রভাবে আচ্ছন্ন ভারতবর্ষের নবীন প্রজন্মকে তিনি ব্যঙ্গ করেছেন, ব্যঙ্গ বিদ্রূপ করেছেন। শুধু তাই নয়, আত্মশক্তিতে তাদের জাগ্রত করে গতানুগতিক অন্ধত্ব মোচনের ইঙ্গিত দিয়েছেন পথপ্রদর্শক লেখক রবীন্দ্রনাথ। কাহিনীর প্রধান চরিত্র বুড়ো কর্তার মৃত্যু আসন্ন হলে দেশের লোক নিজেদের দুরবস্থার কথা ভেবে চিন্তিত হয়ে পড়ে। আবহমান কাল ধরে চলে আসা প্রথায় অভ্যস্ত দেশবাসীর চিন্তা দেখে স্থির হলো বুড়ো কর্তা ভূত হয়ে দেশবাসীর ঘাড়ে চেপে থাকবেন এবং ভূতের নিয়মেই চলবে শাসন প্রক্রিয়া। দেশের শাসন প্রক্রিয়া ওই ভূতের নিয়মেই চলবে। আসলে 150 বছরেরও বেশি সময় ধরে ইংরেজদের যে সাম্রাজ্যবাদী আগ্রাসন মেনে নিতে নিতে পরাধীন দেশবাসীর স্বাধীনতার চিন্তা প্রায় অবলুপ্তি হতে বসেছিল। কি বলছে না, 150 বছরেরও বেশি সময় ধরে ইংরেজদের যে শাসন, অত্যাচার বা সাম্রাজ্যবাদীর যে আগ্রাসন আমাদের ভারতবাসীরা মেনে নিতে নিতে দেশবাসীর স্বাধীনতার চিন্তা প্রায় তাদের মন থেকে অবলুপ্তি ঘটেছিল বা বিলুপ্ত হয়ে যেতে বসেছিল। তার চিন্তা চেতনার অবলুপ্তি ঘটেছিল বলেই সে প্রাচীন নিয়মতন্ত্রকে মেনে নিল। কর্তার ভূতকে মেনে নিয়ে তারা এক প্রকার নিশ্চিন্ত হলো। কিন্তু দেশের সব মানুষই যে ভূতগ্রস্ত নয়, সেই গুটিকতক মানুষ ভূতের হাতে তাদের ভবিষ্যৎ সঁপে দেওয়ার আগে ভাবতে বসল। অনিবার্যভাবে তাদের কপালে জুটল ভূতের কানমোলা। দেশের তত্ত্বজ্ঞানীরা বলে দিলেন, দৃষ্টিশক্তিহীন কীটাণু এবং উদ্ভিদ জগতের মধ্যে যে বুদ্ধি বিবেচনাহীন জৈবিক চলন গমন লক্ষ্য করা যায়, সেই রকম চোখ বন্ধ করে চলা সনাতন সংস্কারাচ্ছন্ন যাপন প্রক্রিয়াকে অনুসরণ করে বেঁচে থাকাই হলো জীবনের সার্থকতা। তত্ত্বজ্ঞানীদের জ্ঞানগর্ভ বক্তব্য দেশবাসীকে আনন্দ দিল এবং তারা এই আদিমতাকে অভিজাত্য মনে করে গর্ব অনুভব করল। সুতরাং দেশবাসী তাদের ভবিষ্যৎ চিন্তা দিল ভূতের খোঁটায় বেঁধে। ভূতের নায়েব, দারোগা কিংবা ভুতুড়ে জেলখানার অদ্ভুতুড়ে কাণ্ডকারখানা দেশবাসীর যাবতীয় শক্তি সামর্থ্য বের করে নিলে অসহায় দেশবাসী ঠান্ডা হয়ে পড়ে রইল। আসলে ইংরেজ শাসনাধীন ভারতবর্ষে রবীন্দ্রনাথ সাধারণ মানুষের মধ্যে সজাগ অনুভূতি ও রাজনৈতিক সচেতনতার অভাব লক্ষ্য করেছিলেন। তাদের মধ্যে না ছিল স্বাধীনতা অর্জনের স্বপ্ন, না ছিল স্বপ্নকে বাস্তবায়িত করার মতো চিন্তা শক্তি। সুবিচারহীন ইংরেজদের শাসন যন্ত্রণা ভোগ করতে করতে সেটাকেই তারা বাধ্যবাধকতা বলে মেনে নিয়েছিল। সুতরাং দেশবাসীর কাছে ভূতই ভবিষ্যৎ হয়ে রইল। সকলের কাছে ভূতের শাসনে শান্তি জরুরি। দেশবাসীকে তাই যে কোনো মূল্যে নির্মাণ করতে হয় দেশজোড়া শান্তির বাতাবরণ। অন্ন, বস্ত্র, স্বাস্থ্যের চিন্তা পড়ে থাকে দূরে, একটি আপাত শান্তির আবহ নির্মিত হয়। অশান্তি আঘাত করলেও কারো কাছে দরবার করার উপায় নেই, কারণ ভূতের দেশে ওঝাও ভূতগ্রস্ত। পরাধীন ভারতবাসী যেসব দেশনেতাকে সামনে রেখে ইংরেজ সরকারের বিরুদ্ধে আক্রমণ আনতে চেয়েছিল, অনেক ক্ষেত্রে সেই সব নেতার সঙ্গেই ইংরেজ সরকারের অশুভ আঁতাত তৈরি হয়েছিল। সুতরাং দেশবাসী দিশাহীন হয়ে পড়েছিল যে তারা কি করবে তারা ঠিক করতে পারছিল না। ভূত শাসনতন্ত্রের বানানো শান্তির বাতাবরণে অন্য দেশের মানুষের সচল গতি অশান্তি তৈরি করল। বাইরের অন্যান্য স্বাধীন দেশের সজাগ নাগরিকদের সচল উন্নয়নমূলক সাফল্য ভূতগ্রস্ত দেশবাসীর মনে ভূত শাসনতন্ত্র সম্পর্কে দ্বিধাবোধ জাগিয়ে তুলল। সেই সব দেশের
মানুষের প্রতিভা এবং পরিশ্রম সে দেশের সমৃদ্ধিতে কাজে লাগে। ফলে তারা নিজেরাই নির্মাণ করে তাদের ভবিষ্যৎ। অথচ রাজনৈতিক সচেতনতার অভাবে ভূতগ্রস্ত দেশের অধিবাসীরা কেবল শোষিত হয়, বঞ্চিত হয়। আবার এই মাত্রা ছাড়া শোষণই তাদের সচেতন হতে সাহায্য করে, রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন। আর কি আছে না, ভূতের রাজ্যে খোকা ভয়ে ঘুমিয়ে থাকে এবং সুতরাং অভিভাবক থেকে পাড়ার সকলের শান্তি হয়। মানে যখন খোকারা ঘুমিয়ে থাকে তাহলে অভিভাবকরা এবং পাড়ার সকলের শান্তি আসে। ঘরে বাইরে বর্গি বলে খাজনা দাও, একদিকে ভূতের পেয়াদা, অন্যদিকে অভূতের পেয়াদা। এই পরিস্থিতিকেও অশান্ত করে তোলে খাজনার চাহিদায়। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম থেকে নানা জাতের বুলবুলি এসে ধান খেয়ে চলে যাওয়ার খাজনা দেওয়ার উপায় থাকে না দেশবাসীর, কিন্তু দিতেই হয়। সুতরাং ভূতগ্রস্ত দেশবাসী ভূত শাসনতন্ত্র সম্পর্কে বীতস্পৃহ হয়ে ওঠে। সুশাসক দেশের নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করে, কিন্তু ব্রিটিশ শাসনাধীন ভারতবাসীর সে নিরাপত্তা ছিল না। অথচ বহুমুখী অর্থনৈতিক শোষণ অব্যাহত ছিল। তাই এই শোষণের বিরুদ্ধে অর্বাচীনেরা উদ্ধত হয়ে বলে ওঠে, যেমন করে পারি ভূত ছাড়াবো। লাস্টে কি বলেছে শেষ পরিচ্ছেদে, যে মোট কথা কর্তা ভূত হয়ে চেপে রয়েছে দেশের ঘাড়ে, দেশবাসীর ঘাড়ে। দেশটাকে সে নাড়েও না, অথচ ছাড়েও না। দেশবাসী ভয়ে তাদের ভবিষ্যতের কথা ভেবেও প্রতিবাদ করতে পারে না। একদিন গভীর রাতে কর্তার কাছে তারা আরতি জানায়, এখনও কি ছাড়বার সময় হয়নি? কর্তার উত্তরে দেশবাসীর চৈতন্য প্রাপ্তি হয়। তাদের ইচ্ছা শক্তির উপরই যে দাঁড়িয়ে রয়েছে তাদের আগামী দিনের ভালো থাকা, এ কথা তারা বুঝতে পারে। তারা বুঝতে পারে ভয়কে জয় করতে পারলেই বেরিয়ে আসা যাবে ভূত শাসনতন্ত্র থেকে। এই আত্মোপলব্ধি তাদের এবং গল্পেরও সবচেয়ে বড় প্রাপ্তি। এটাই রবীন্দ্রনাথ ঠাকুরের কর্তার ভূত গল্পের বা রচনার মূল বিষয়বস্তু। আমি খুব সংক্ষেপে বললাম। এরপর তোমাদের এই গল্পের নামকরণ তোমাদের মনে আসতেই পারে যে নামকরণটা কেন কর্তার ভূত দিল। এরপর নামকরণের সার্থকতাটা বিচার করি, বা নামকরণ কতখানি সার্থক সেটা দেখে নিই, যে কেন রবীন্দ্রনাথ কর্তার ভূত নামকরণটা দিলেন। আমরা কি জানি না, কাহিনীর প্রাথমিক পরিচয় বহনকারী হিসাবে সাহিত্যের নামকরণ কিন্তু যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ বিষয়। বলা যায় নামকরণ সাহিত্যের অভ্যন্তরে প্রবেশের চাবিকাঠি। এই নামকরণ কখনো চরিত্র, কখনো বা ঘটনা, আবার কখনো বিশেষ ব্যঞ্জনার আশ্রয় নেয়। আমরা দেখেছি রবীন্দ্রনাথ ঠাকুরের অধিকাংশ রচনার নামকরণের মতো কর্তার ভূত এই নামকরণেও ঘটনার চেয়ে ব্যঞ্জনাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। কাহিনী বিশ্লেষণ করলে দেখা যায় ভূতের উল্লেখ থাকলেও গল্পের মধ্যে কোনো অতিপ্রাকৃত পরিবেশ সৃষ্টির চেষ্টা করেননি লেখক। বরং কাহিনী বিশ্লেষণে ভূত শব্দটির প্রতীকী ব্যবহার স্পষ্ট হয়ে উঠেছে। কর্তার ভূত আমরা দেখেছি যে কর্তার ভূত রচনায় আধুনিক যুক্তিবাদী উদার মনোভাবাপন্ন রবীন্দ্রনাথ চিরাচরিত যে প্রথা এবং প্রাচীন শাস্ত্রাচার, জড়ত্বের প্রতি আস্থা, যুক্তিহীন সংকীর্ণ চিন্তা এবং অতীতের অন্ধ অনুগমনকে বুদ্ধিদীপ্ত রূপকের আড়ালে আক্রমণ করেছেন। ইংরেজ শাসনাধীন ভারতবর্ষে রবীন্দ্রনাথ সাধারণ মানুষের মধ্যে সজাগ অনুভূতি এবং রাজনৈতিক সচেতনতার অভাব লক্ষ্য করেছেন। অভিজাত ইংরেজ সাম্রাজ্যবাদী আগ্রাসনকে একসময় দেশের মানুষ বাধ্যবাধকতা বলে মেনে নিয়েছিল। ভূত শাসনতন্ত্রের কর্তাও তাই তাদের ঘাড়ে চেপে বসেছিল। তাদের মধ্যে স্বাধীনতা অর্জনের যে স্বপ্ন, কিংবা সে স্বপ্নকে বাস্তবায়িত করার মতো শক্তি, সামর্থ্য কিছুই তাদের অবশিষ্ট ছিল না। ভবিষ্যৎ মানলে যেহেতু ভবিষ্যৎ নির্মাণের গুরুভার কাঁধে এসে পড়ে, তাই সেই ভাবনা তারা বেঁধে দেয় ভূতের খোঁটায়।
দ্বিধাহীনভাবেই মেনে নেয় বহমান কালের অভ্যস্ত ভূত শাসনতন্ত্রকে। ভূতের কানমোলা কিংবা ভুতুড়ে জেলখানার অহরহ যে অত্যাচার এবং দীর্ঘদিন ধরে চলে আসা উন্নয়নহীন অচল অবস্থার বিপরীতে ভূত শাসনতন্ত্রের বাইরের পৃথিবীর সচল উন্নয়নমূলক সাফল্যের দৃষ্টান্ত ভূত শাসনতন্ত্র সম্পর্কে দেশবাসীর মনে দ্বিধা তৈরি করে। তারা ভূতের শাসন থেকে বেরিয়ে আসতে চায়। আর এভাবে রবীন্দ্রনাথ একটা অচলাবস্থা থেকে বেরিয়ে আসার ইঙ্গিত দিয়ে গল্পটি শেষ করেছেন। সমগ্র গল্পের বিশ্লেষণে আমরা দেখতে পাই আলোচ্য সমাজ রাজনৈতিক রূপক কাহিনীমূলক কথিকার কর্তার ভূত নামকরণটি ভারতবর্ষের যে আবহমান সামাজিক জড়ত্ব আর সুদীর্ঘ রাজনৈতিক আগ্রাসনের ব্যঞ্জনা হিসাবে কিন্তু সার্থক হয়ে উঠেছে সমস্ত পাঠকের হৃদয়ে। তাই বলতে পারি ব্যঞ্জনার আশ্রয়ে এই গল্পটির নামকরণ কিন্তু সার্থক এবং সর্বাঙ্গ সুন্দর, কর্তার ভূত। ঠিক আছে, তোমাদের এই পর্বটা এখানেই শেষ হলো। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আমার অডিওটা 2-4 বার শুনবে, তোমরা শুনলেই আশা করি বুঝতে পারবে। ঠিক আছে, তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।